প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রতিদিন শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আজকের অফিসার্স অ্যাড্রেস বিশেষ কি ঘটলো এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের একটি নিয়মিত বিষয় যে অফিসার্স অ্যাড্রেস, সেই নিয়মিত বিষয়ে সেনাবাহিনীর বর্তমান এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলাপ আলোচনা হয়। তারই একটি আজকে হয়েছে, আজকে সকালে ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হয়েছে, যেখানে ঢাকা এবং আশপাশের সেনা কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সেনানিবাস থেকে এবং দেশের বাইরে থেকেও, এমনকি যারা জাতিসংঘ মিশনে আছেন এই মুহূর্তে, তারাও ভার্চুয়ালি এই সেনা অ্যাড্রেসে অংশগ্রহণ করেছেন। এই দরবারে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু যে হয়েছে তা নয়, শুরুতেই যদি এটি বলি, সেনা দরবার আসলে এমন একটা বিষয় যে সেনাবাহিনীর একদম ইন্টারনাল বিষয়, যেগুলো মানুষ জানতেও না। এক বছর আগেও যখন ধরুন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন অফিসার্স অ্যাড্রেস কবে হচ্ছে, কি হচ্ছে, মানুষের আগ্রহের কেন্দ্রে ছিল না। কিন্তু গত এক বছর যাবৎ দেশের যে অবস্থা, সামগ্রিকভাবে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে যে এবারের আজকের সেনা দরবারে কি ঘটছে, কি ঘটতে যাচ্ছে, এই আগ্রহটা থাকে। এমনকি এই আগ্রহটা এত বেশি থাকে যার দরুন গণমাধ্যমে পর্যন্ত সেনা দরবারে কি আলাপ আলোচনা হলো সেগুলো চলে আসে। কেন আসে? ওই যে মূল কেন্দ্র, মানুষ এখন হতাশ, একটা হতাশায় নিমজ্জিত, যার কারণেই আসে। আজকেও ঠিক ধারাবাহিকভাবে সেই সেনা দরবার অনুষ্ঠিত হয়েছে। এখানে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 38 মিনিটের একটি বক্তব্য দেন এবং তিনি 1 ঘন্টার প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন। বিভিন্ন সেনা কর্মকর্তারা প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং তিনি তার উত্তর দেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রাথমিক বক্তব্যে তিনি নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর সকল সদস্যকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন যে এই ঐতিহাসিক ভূমিকার জন্য বাংলাদেশের মানুষ সেনাবাহিনী ও এর প্রত্যেক সদস্যের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার তার অন্যান্য বক্তব্যের পাশাপাশি বেশ কিছু বিষয়ও আলোচনা করেন, যেমন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ কর্তৃক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একটি প্রশ্ন ওঠে, সাম্প্রতিক সময়ে এক ব্রিগেডিয়ার জেনারেলের কাণ্ড আপনারা জানেন, এই কাণ্ডটিও এই অফিসার্স অ্যাড্রেসে উঠে আসে। সেনাপ্রধান বলেন যে এহেন অপরাধের মাধ্যমে আমরা একদিকে যেমন আমাদের জীবনসঙ্গীদের প্রতারণা করি, অন্যদিকে আমাদের সন্তানদের জীবনকেও অযাচিতভাবে হুমকির মুখে ফেলে। তাই তিনি সকলকে সতর্কতার সাথে এরূপ কার্যক্রম থেকে বিরত থাকতে এবং অধীনস্থদেরকেও বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। সেনা সদস্য কর্তৃক সংগঠিত বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম নিয়ে সামাজিক মাধ্যমে অযাচিত প্রচারণা চলমান রয়েছে। প্রচলিত সেনা আইন ও প্রথা অনুযায়ী সেনা সদস্যবৃন্দ কর্তৃক সংগঠিত সকল অন্যায়েরই বিচার হয়ে থাকে। তবে সকলকে মনে রাখতে হবে যে অপ্রতুল প্রমাণের ভিত্তিতে অপ্রয়োজনীয় দ্রুততার সাথে বিচার করলে তা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রয়োজনীয় সময় নিয়ে যথাযথ তদন্তের মাধ্যমে প্রমাণ সংগ্রহ করতে চলমান সকল অভিযোগের বিষয়ে যথাযথ বিচারিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। সামাজিক মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও এর সদস্যদের বিরুদ্ধে চলমান অপপ্রচার বিষয়ে তিনি সকলকে ধৈর্য ধারণ করতে বলেন। তিনি বলেন যে বিভিন্ন ব্যক্তি তাদের বিভিন্ন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে এমন কাজ করছে। এসবের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করে পেশাদারী আচরণ করাই শ্রেয়। তবে এই সকল অপরাধ যথাযথভাবেই লিপিবদ্ধ থাকছে। এই সকল দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অফিসার্স অ্যাড্রেসে তিনি জাতীয় নির্বাচনকে ইন্ডিকেট করেন। ইতিমধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে এবং সরকার তা অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর উল্লেখ করে
তিনি সকল সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে বলেন। বিভিন্ন দেশি বিদেশি মহল বিভিন্ন হীন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন ছড়াচ্ছে, তবে আমাদের ইউনিটি ও পেশাদারী আচরণের কারণে তাদের হীন উদ্দেশ্য অর্জন করতে পারেনি বলে জানান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়াও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও যেসব বিষয়ে আলোকপাত করেন সেটি হচ্ছে সেনাবাহিনীর নিয়ম এবং আইন অনুযায়ী সেনা সদস্যদেরকে রাজনৈতিক বিষয়গুলো হতে দূরে থাকা, মাদক থেকে দূরে থাকা, ইন এইড টু সিভিল পাওয়ারে কর্তব্য পালনের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করবার সময়ে কোনো জীবনহানি বা আহত হবার ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকা, যানবাহন দুর্ঘটনা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, সেনা সদস্যদের মাঝে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির একটি প্রশ্ন উঠেছে, এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার কথা বলেন। পরিবারের প্রতি অধিক যত্নশীল হওয়ার কথা তিনি বলেছেন। সন্তানদের যথাযথভাবে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সহ গড়ে তোলা, বিশেষ করে সন্তানদের মাঝে আচরণমূলক সমস্যা ও মাদকে জড়িয়ে পড়ার ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকবার আহ্বান জানিয়েছেন। এছাড়া সেনাপ্রধান প্রায় 1 ঘন্টা সেনা অফিসারদের প্রশ্ন নেন এবং সেসব প্রশ্নের উত্তর দেন। সেনাবাহিনী সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয়গুলো উঠে এসছে, যেমন বিদেশে বহির্গমন ছুটি বিষয়ে এসছে, তারপর প্রমোশন বিষয়ে এসছে, সেনাবাহিনী নিয়ে কটূক্তি প্রসঙ্গ এসছে এবং এই কটূক্তি প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উত্তরটাও ছিল খানিকটা সহনশীল, কৌশলী। তিনি বলেন যে এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই, যারা এসব করছে তাদের বয়স কম, আমাদের সন্তানের বয়সী, তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন তারা নিজেরাই লজ্জিত হবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে এই যে নতুন একটি গড়ে ওঠা একটা রাজনৈতিক দল এনসিপি নেতাদের কটূক্তি প্রসঙ্গে কোনো সেনা কর্মকর্তা প্রশ্ন করেন, প্রশ্নের উত্তরে জেনারেল ওয়াকারুজ্জামান খানিকটা বলেছেন যে এটি সহনীয়ভাবেই দেখতে হবে, তারা ছোট বাচ্চা, তারা বড় হলে বুঝবে, বুঝে তারা নিজেরাই নিজেদের কাছে লজ্জিত হবে। এমনই এখানে খুব বড় ধরনের তেমন কিছু আজকে আলাপ আলোচনা হয়নি। সবশেষ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্য সবাইকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন। এই হচ্ছে আজকের সেনা দরবারের সারমর্ম। যদি বলি এই তেমন খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের সেনা দরবার বা অফিসার্স অ্যাড্রেসে ঘটেনি। আমি জানি যে আজকের সেনা দরবার নিয়ে আসলে মানুষের কোনো আগ্রহ নেই, আমার নিজেরও আগ্রহ নেই, আমি নিজেও এটি নিয়ে আসলে কথা বলবার নিয়ত ছিল না, কিন্তু আমাকে অনেকেই নক করে। আজকে খুব একটা তেমন কিছু হয়নি, খুব গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটেনি সেনা দরবারে। আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক মানে নির্বাচনের সংজ্ঞাটি আসলে কি, এর ব্যাখ্যাটি কি? এই কারণে প্রশ্ন তুলছি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এমন একটি ঘোষণা দিয়েছে যে আগামী নির্বাচন আন্তর্জাতিক মানের করতে ইউরোপীয় ইউনিয়ন $4 মিলিয়ন বা 57 কোটি টাকা সহায়তা দেবে। ইউরোপীয় ইউনিয়নের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত মাইকেল মিলার, তিনি সাংবাদিকদের সামনে বলেছেন যে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ, গণতন্ত্রের সঙ্গে সবসময় আছেন তারা। বাংলাদেশের জবাবদিহিমূলক, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করে ইইউ। খেয়াল করে দেখুন যে এখানে অবাধ, জবাবদিহিমূলক এবং নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হচ্ছে, অংশগ্রহণমূলক নির্বাচনের প্রসঙ্গ নেই। এখন আওয়ামী লীগ যে করে নির্বাচন করেছে বিএনপিকে ছাড়া, সেই নির্বাচনগুলো কি আন্তর্জাতিক মানের হয়েছে? যদি হয়ে থাকে এবারও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে, সেগুলো আন্তর্জাতিক মানের হিসেবে আমরা ধরে নিতে পারি। কিন্তু সেটা নিয়েও তো এখন অনেকে প্রশ্ন করছেন যে আওয়ামী লীগের মতো একটি দলকে, যার বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক না কেন, এরকম গণভিত্তিক সম্পন্ন একটি দলকে বাইরে রেখে সেটি নির্বাচনী গ্রহণযোগ্যতা কতটুকু নিয়ে আসবে, এখন থেকে সেই প্রশ্নটি খুব জোরে সোরে উঠতে শুরু করেছে। এদিকে আমাদের মহামান্য আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, তিনি বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন। তিনি বলছেন নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ,
ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। আমাদের স্যার মানে প্রধান উপদেষ্টা সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন, তবে এই ঘোষণা থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই। তার এই ঘোষণা থেকে এসব বিশ্ব নন্দিত, ওয়ার্ল্ড ফেমাস, প্রমিনেন্ট ফিগার, এসব শব্দ আর মানুষ খায় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের আস্থা কোথায় গিয়ে নেমেছে একবার তারা জনমত জরিপ চালাতে পারেন। এবং এই এক বছরে যা দেখিয়েছেন তিনি, যেই বিতর্কগুলোর জন্ম দিয়েছেন, তাতে মানুষের আর বিন্দুমাত্র আস্থা তার প্রতি আছে কিনা, বিশেষ একটি গোষ্ঠীর, বিশেষ একটি অংশের সমর্থন ছাড়া আর কারোর আস্থা আছে কিনা তা নিয়ে শুধু যথেষ্ট সন্দেহ নয়, আমরা নিশ্চিত করে বলতে পারি যে সেটি কোথায় গিয়ে নেমেছে। এখন কেন এই কথা বলছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এরকম কথা অনেকেই বলছেন, সংশয় প্রকাশ করছেন, দ্বিধাদ্বন্দ্বে আছেন। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সুষ্ঠু একটা নির্বাচন দিতে পারবেন না, অথবা তার অধীনে কোনো নির্বাচন হবে না, এটা আমি বরাবরই বলে আসছি, এখনো মনে করছি। আমি চাই না যে আমার কথা সত্য হোক, আমি চাই বরং আমার কথার উল্টোটা হোক। কিন্তু যে সন্দেহের দানা একেবারে গেঁথে বসেছে নানান ইকুয়েশন থেকে, সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রশ্নটি বারবার তুলছি আমি, আইন উপদেষ্টা বলি আর প্রধান উপদেষ্টা বলি, সরকারের অন্যান্য উপদেষ্টা বলি, সবার কথার মাঝখানে অনেক ধরনের ফাঁক। সংস্কার এবং দৃশ্যমান বিচার হোক আর না হোক, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক কিংবা উন্নতি ঘটুক, যেভাবেই হোক না কেন নির্বাচন হবে। এই কথাগুলো কেন এখনো পর্যন্ত কারো মুখ থেকে স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, বরং যে কথাগুলো আমরা বিভিন্ন সময় শুনতে পারছি, এক এক সময় এক এক ধরনের কথা বলা হচ্ছে, সেখান থেকেই সন্দেহের দানাগুলো অনেক বেশি জমাট বাঁধছে। লন্ডন বৈঠকে বলা হলো, বারবার একই কথা বলছি, যে সংবাদ সম্মেলনে যা বলা হলো লন্ডন বৈঠকের পরে, সেখানে বলা হয়েছিল যে প্রধান উপদেষ্টা বলেছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। এখন এই কথাগুলো আমি আবারও বলি, আগেও বলেছি, এখনো বলছি, জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনে একটা সময় উল্লেখ করলেন, সেখানে উল্লেখ ছিল না। আবার মালয়েশিয়া গিয়ে সিঙ্গাপুর ভিত্তিক একটি টেলিভিশন চ্যানেল CNA কে দেওয়া সাক্ষাৎকারে তিনি কি বলেছিলেন সে বিষয়ে কথা বলেছি এর আগে আমরা। তিনি বলেছেন যে যদি শুধু নির্বাচন দিয়ে শুরু করি তাহলে সংস্কার বা বিচার আর করা যাবে না, নির্বাচিতদের হাতে সব ক্ষমতা চলে গেলে এবং আমরা আবার সেই পুরনো সমস্যা যদি ফিরিয়ে নিয়ে আসি তাহলে আর কাজের কাজ কিছু হবে না, এই ধরনের মন্তব্য করেছিলেন। আবার বলেছিলেন যে নির্বাচন যদি বৈধ না হয় সেই নির্বাচন দেওয়ার কি অর্থ। এই যে কথাবার্তা, এই কথাবার্তার মধ্য দিয়ে যে ফাঁক ফোকর রয়েছে, নির্বাচন না দেওয়ার যে তাদের যে মানসিকতা রয়েছে, সেগুলোই স্পষ্ট হয়ে ওঠে। এখন এদিকে আবার জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে, এখনো জুলাই সনদ নিয়ে কোনো ধরনের ঐক্য হয়নি, তার জন্য আবার মেয়াদ বাড়ানো হয়েছে এবং সেই কমিশন আবার রাস্তা খোঁজার চেষ্টা করছে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে। সংবিধান এবং সংসদের বাইরে তারা এর আইনগত ভিত্তি দেওয়ার চেষ্টা করছেন। যেহেতু জামাত এবং এনসিপি বলেছে যে কোনো ধরনের সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হবে না এবং স্পষ্ট করে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এনসিপির শীর্ষ নেতারা বলেছেন, সেটিকে আবার কেন্দ্র করে সৈয়দ রিজওয়ান হাসান বললেন কে কি বললো তাদেরকে যায় আসে না। এখানেই আমাদের খটকা যে এনসিপি যখন কথা বলছে তখন তার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য আমাদের কাছে একটু নাটকীয় মনে হয়। এখন জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তার জন্য যে আইনগত ভিত্তি খোঁজা হচ্ছে এবং সংবিধান সংসদের বাইরে গিয়ে এটি বাস্তবায়ন কিভাবে সম্ভব সেই বিষয়টি এখন ঐকমত্য কমিশন তোলাতে বিএনপি আবার আপত্তি জানাচ্ছে। বিএনপির অন্যতম শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে কোনো কিছুই সংবিধানের ঊর্ধ্বে নয়, অর্থাৎ বিএনপি চাইছে এগুলো একটা সনদ হয়ে থাকুক, লিখিত প্রস্তাব হয়ে থাকুক, যে এই দলে ক্ষমতা আসুক তারা বাস্তবায়ন করবে সংবিধানের আলোকে। অর্থাৎ ফারাকটা আমরা বুঝতে পারছি এবং যে ঘোলাটে পরিস্থিতি এ নিয়ে তৈরি হবে সেটির জন্য সম্ভবত সরকার ওয়েট করছে। নির্বাচন ঘোষণা করে মানে একটা সময়সীমা ঘোষণা করে সরকার যেই কৌশলে অংশ নিয়েছে, আমি শুরু থেকেই বলে আসছি যে সব রাজনৈতিক দলকে একটু ঠান্ডা রাখা, আস্তে আস্তে ধীরে ধীরে তা স্পষ্ট হচ্ছে
আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে, বিচার সংস্কার এগুলো দৃশ্যমান না হলেও নির্বাচন দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের শর্ত আছে কি নেই, এই বিষয়গুলো নিয়ে যে লুকোচুরি চলছে, তাতে আবারও আমি নিশ্চিত করে বলছি নির্বাচনের মূলা ঝুলিয়ে রাখা হয়েছে। এবং বিএনপি সম্পর্কে সবসময় একটি মন্তব্য করি,